আচ্ছা, প্রথমেই ওরাল কন্ট্রাসেপটিভ পিলের প্রথমে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মহিলাদের যে ঋতুচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, আমরা সবাই জানি তার প্রথম 5 দিন মেনস্ট্রুয়েশন কন্টিনিউড হয়। তারপরে দুটি ফেজে সাধারণত এই চক্রটি বিভক্ত থাকে। 1 নম্বর স্টেজকে বলে প্রলিফারেটিভ স্টেজ এবং দ্বিতীয় স্টেজকে বলে সিক্রিটারি ফেজ। তো প্রলিফারেটিভ স্টেজ বা প্রলিফারেটিভ ফেজ যে সময়ে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই সময়ে ক্রমশ বৃদ্ধি হয় বা সমৃদ্ধ হয় কোন জায়গাটা না, এন্ডোমেট্রিয়াল মিউকোজা, আমাদের ইউটেরাসের ভেতরের যে এন্ডোমেট্রিয়াল মিউকোজা তা ভিতরে বৃদ্ধি পায়। এবং প্রলিফারেটিভ ফেজের শেষ কয়েকদিন থাকে ওভুলেটরি ফেজ বা ফার্টাইল ডেজ, সেটা ওই 6 দিন থেকে 15 দিন অবধি প্রলিফারেটিভ ফেজ চলতে থাকে। তার 6 থেকে 10-10-এর পরে 11তম দিন থেকেই শুরু হয় ফার্টাইল ডেজ, অর্থাৎ সেই সময় যে কোনো সময় ওভুলেশন হতে পারে। 11 থেকে 15 দিনের মধ্যে সাধারণত 14 দিনের মাথায় ওভুলেশন হয় বলে ধরা হয়। এর 2 দিন আগে 2 দিন পরে কেন মোটামুটি বিপজ্জনক সময়, 1 দিন পরে, 2 দিন আগে এবং 1 দিন পরে, কারণ এটা মনে করা হয় যে ওই সময়ে স্পার্ম যদি ভেতরে প্রবেশ করে তাহলে তা কিছুক্ষণ জীবিত থাকতে পারে, 24 থেকে 48 ঘন্টা, এবং তার মধ্যে যদি সেই স্পার্ম ঢোকার সময়ও ওভুলেশন না হয়ে থাকে, তারপর ওভুলেশন হয়ে গিয়ে নিষেক হয়ে যাওয়ার সুযোগ থেকে যায়। তাহলে এই 15 দিনের পরে তারপরে 16 থেকে 28 দিনের যে সময়টা, অর্থাৎ পরের যে 12 দিন, সেই সময়টা কিন্তু 12 বা 13 দিন, সেটা ওই সিক্রিটারি ফেজের মধ্যে আমরা কাউন্ট করি। সেই সময় আস্তে আস্তে সিক্রেশন মানে মেনস্ট্রুয়েশন যদি ওভুলেশন হয়ে যায় তাহলে তো নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে জাইগোট বা ভ্রূণে পরিণত হবে। আর যদি সেটা না হয় তাহলে ক্রমশ ওই যে ডিম্বাণুটি তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে শেষে মেনস্ট্রুয়েশনের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়ে যাবে। তো এই আমাদের চুম্বকে মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের সাইকেল। এই সাইকেলের প্রথম অংশ যেটা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথমে যেটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট, এই মেনস্ট্রুয়েশন কিন্তু হয় বটে ইউটেরাসে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয় কিন্তু আমাদের ব্রেন দ্বারা। ব্রেনের হাইপোথ্যালামাসে যে পিটুইটারি, হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড মিলিয়ে যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, এইচপিও অ্যাক্সিস বা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস যেটা বলা হয়, জিএনআরএইচ খরিত হয়। এবং এটা খরিত হওয়ার পরে এর দ্বারা অ্যান্টিরিয়র পিটুইটারি উজ্জীবিত হয়ে সেখান থেকে এফএসএইচ এবং এলএইচ অর্থাৎ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন নির্গত হয়, যেগুলো ডিম্বাশয়ে গিয়ে, আমাদের শরীরের ডিম্বাশয়ে গিয়ে থেকা সেলসের মধ্যে গিয়ে অ্যান্ড্রোজেন সিক্রিশন করতে সাহায্য করে এলএইচ, এবং ইস্ট্রোজেনে পরিণত করে, ইস্ট্রোজেনকে বাড়ায়, করণ বাড়ায় এফএসএইচ গ্র্যানুলোসা সেলে, এবং ফলে আমাদের ডিম্বাণু পরিপূর্ণ হতে এবং তা নিষেকের জন্য বা ফার্টিলাইজেশনের জন্য অ্যাভেলেবল হতে সাহায্য করে, ম্যাচিওর হতে সাহায্য করে। তো এই ফলিকুলার ফেজে তাহলে স্বভাবতই যেগুলো আমরা দেখতে পাই যে হরমোন লেভেল, ইস্ট্রোজেন, এখানে দেখো যে একটা চার্টের মাধ্যমে দেখানো হচ্ছে, ইস্ট্রোজেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, লিউটিনাইজিং হরমোন কিন্তু মোটামুটি একটা ফ্ল্যাট লেভেলে রয়েছে, এবং এফএসএইচ প্রথম দিকে অনেক বেশি ছিল ফলিকুলার ফেজের, 7 দিনের মাথায় সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ যত ডিম্বাণুর ম্যাচুরিটি হয়ে যাচ্ছে এফএসএইচ কমছে, এলএইচও কম হয়েছে, কিন্তু ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, যেহেতু ইস্ট্রোজেন তৈরি করতে হচ্ছে এফএসএইচ এবং এলএইচের ভূমিকার মাধ্যমে।
সেই ইস্ট্রোজেন লেভেলটা কিন্তু ক্রমশ বাড়ছে। আচ্ছা, এরপরে এই সময়টাকে তাহলে আমরা প্রলিফারেটিভ ফেজ বলে বর্ণনা করতে পারি। আচ্ছা, এবার প্রলিফারেটিভ ফেজের শেষের দিকটায় কি হয়, ইস্ট্রোজেনের সঙ্গে সঙ্গে গ্র্যানুলোসা সেল, ম্যাচিওর ওভামের গ্র্যানুলোসা সেল, ওভাম যেই ম্যাচিওর হলো তার গ্র্যানুলোসা সেল থেকে ইনহিবিন নামক একটি হরমোন করিত হয় এবং সেটি আস্তে আস্তে এফএসএইচকে ক্রমশ আরও ইনহিবিট করে এবং সাডেনলি এলএইচ লেভেলকে এটা বাড়িয়ে দেয়। এবার 14 দিনের মাথায় এটা লক্ষ্য করে দেখো যে কাছাকাছি গিয়ে আস্তে আস্তে এফএসএইচ লেভেল কিন্তু হঠাৎ করে ফল করছে, যার এবং এলএইচ লেভেল হঠাৎ বেড়ে যায়, যেটাকে এলএইচ সার্জ বলা হয়। এটাই প্রলিফারেটিভ ফেজের সেকেন্ড ফেজে এটা। তো এই যে সার্জ হলো, এর ফলে কিন্তু যখন দেখা যায় আবার এলএইচ সার্জ হয়ে একদম টপ লেভেলে এলএইচ পৌঁছে যাচ্ছে, তখন কিন্তু আবার এফএসএইচও সামান্য, এফএসএইচ বলছি, হ্যাঁ এফএসএইচ সামান্য বৃদ্ধি পায়, সেটাও কিন্তু একটা সার্জ হয়। তো এফএসএইচ এলএইচ, এই মেনলি এলএইচ সার্জ বলে, এটা যখন হয় তখনই ওভুলেশন হয়, অর্থাৎ ওভামটা ম্যাচিওর ওভাম ফর্ম করে আস্তে আস্তে ওভারি থেকে নির্গত হয়, ওভুলেশন হয়ে এটা ফার্টিলাইজেশনের জন্য বেরিয়ে পড়ে। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা আরেকটা হরমোনের কথা একদম বলিনি, ইস্ট্রোজেনের সঙ্গেই যার নাম সাধারণত আমরা শুনতে পাই। দেখতে পাচ্ছ এস্ট্রোজেন বাড়তে বাড়তে কিন্তু চরম মাত্রায় পৌঁছে গেছে যখন ফলিকুলার ফেজের শেষের দিকে ওভুলেশন হচ্ছে। এলএইচও টপে রয়েছে, এফএসএইচও আস্তে আস্তে বাড়ছে, কমে গিয়েও আবার বাড়ছে, ইনহিবিনের লেভেলটা তার মানে তখন আবার কমে যাচ্ছে। এবার এই থ্রু আউট দ্য পিরিয়ড, প্রথম পিরিয়ডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই প্রোজেস্টেরনের মাত্রা কিন্তু একটা ফ্ল্যাট লেভেলে বিরাজ করছে, অর্থাৎ ফলিকুলার ফেজ, এন্টায়ার ফলিকুলার ফেজ প্রোজেস্টেরনের মাত্রা কিন্তু বৃদ্ধি পেল না, একটা লাইন ধরে ফ্ল্যাট লেভেলে চলল। তো প্রোজেস্টেরন ফলিকুলার ফেজে আমরা বাড়তে দেখছি না। এবার ওভুলেশন হয়ে যাওয়ার পর ধীরে ধীরে কিন্তু প্রোজেস্টেরনের লেভেল বাড়ে এবং লিউটিয়াল ফেজ, বা যেটাকে বলি সেকেন্ড ফেজটাকে আমরা লিউটিয়াল ফেজও বলি, যেহেতু সেই সময় আস্তে আস্তে কিন্তু দেখা যায় প্রোজেস্টেরন লেভেল বেড়ে বেড়ে মিড লিউটিয়াল ফেজ, মানে 21 দিনের মাত্রায় সময়ে গিয়ে টপ লেভেলে পৌঁছে এবং তারপর আস্তে আস্তে কমতে থাকে। ইস্ট্রোজেন কিন্তু প্রথমে একটা সার্জ হলো, ওভুলেশনের পরে আবার কিছুদিন 2-3 দিন ধরে নামে, আবার ওঠে 21 দিনের মাথায়, অর্থাৎ প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন 21 দিনের মাথায় কিন্তু একটা ভালো লেভেলে যায়। ইস্ট্রোজেন টপ লেভেলে যদিও ওই 14 দিনের সময় পৌঁছে, কিন্তু 21 দিনের সময় একটা পিক দেখা যায়, এটা মাল্টিপল পিক এটার। প্রোজেস্টেরন কিন্তু ফ্ল্যাট লেভেলে 14 দিন যাওয়ার পরে 14 থেকে 21-এর মধ্যে বেড়ে চরম মাত্রায় পৌঁছে এবং তারপর আবার আস্তে আস্তে 28 দিনে গিয়ে বেস লেভেলে চলে আসে। এর কারণও আছে, কারণ প্রোজেস্টেরন যেখান থেকে সিক্রিটেড হয় সেটা হচ্ছে ওই কর্পাস লিউটিয়াম, যেটা ফর্ম করে আফটার ওভুলেশন। ওই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রিশন হয় এবং ক্রমশ সেটা একটা নির্দিষ্ট লেভেলে বাড়ে 21 দিন অবধি। তারপর যদি দেখে যে নিষিক্ত হয়নি ডিম্বাণু, ওভাম নিষেক হয়নি, কাজেই প্রোজেস্টেরন তো তার কাজ হচ্ছে বেড তৈরি করা, সেই বেডটা তৈরি করার কোনো প্রয়োজন আর রইল না, তখন আস্তে আস্তে কর্পাস লিউটিয়াম অ্যাট্রোফিড হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তখন আবার এই কর্পাস লিউটিয়াম থেকে যে প্রোজেস্টেরন তৈরি হচ্ছিল সেটাও আস্তে আস্তে ফল করে। ওই 21 দিনের পরে কর্পাস লিউটিয়াম আস্তে আস্তে অ্যাট্রোফিড হয়ে যায় এবং প্রোজেস্টেরন লেভেলও আস্তে আস্তে ফল করতে থাকে। এই প্রোজেস্টেরন লেভেল ফল করার সঙ্গে সঙ্গে কিন্তু মেনস্ট্রুয়েশনের একটা সম্পর্ক আছে, বা সিক্রিটারি ফেজ শুরু হওয়ার সম্পর্ক আছে। এই সময় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই বেস লেভেলে ফল করে চলে আসে। আর এফএসএইচ কিন্তু ওই সেই এলএইচ সার্জ এর এফএসএইচের পর সার্জের পরে কিন্তু আস্তে আস্তে ফ্ল্যাট লেভেলেই চলতে থাকে। তাহলে অন্যান্য হরমোনগুলোর যে কমা বাড়া সেটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের নর্মাল ফেজে আমরা সব লক্ষ্য করলাম। এবার আস্তে আস্তে যখন সিক্রিটারি লিউটিয়াল ফেজের একদম শেষে
সিক্রিটারি ফেজ এসে পড়ছে, অর্থাৎ মেনস্ট্রুয়েশন শুরু হবে, তখন কিন্তু আবার এফএসএইচ এবং এলএইচ লেভেলে বৃদ্ধি হয়, কারণ ওইটা ওই ও পরবর্তী যে ওভাম তাকে ম্যাচিওর করার জন্য এগিয়ে চলে। তাহলে এই মোটামুটি আমাদের হরমোনাল কন্ট্রাসেপটিভসদের ক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিটাকে বিভিন্ন সময়ে বাধা প্রদান করি। নর্মাল ওভুলেশন এবং ফার্টিলাইজেশনে বাধা প্রদান করে আমরা আস্তে আস্তে এই কন্ট্রাসেপশন প্রসেসটা চালাই। এখানে দুরকম সাধারণত মেথড পাওয়া যায়। একটা কম্বাইন্ড মেথড যেখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই ব্যবহার হয়, আর একটা প্রোজেস্টিন অনলি মেথড যেখানে শুধুই প্রোজেস্টেরন ব্যবহার করি আমরা। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ছাড়াও প্রজেস্টেরন। কম্বাইন্ড মেথডটাতে আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন দুটো নিয়েই কাজ করি, যেহেতু সেটা আমরা প্রথম থেকেই একদম মেনস্ট্রুয়েশনের প্রথম থেকে সেটাতে মাধ্যমে আমরা ওভুলেশনে বাধা প্রদান করতে পারি। প্রজেস্টেরন অনলি মেথডটায় কিন্তু আমরা সেকেন্ড ফেজে মেনলি কাজ করি, যেহেতু প্রজেস্টেরনটা সেকেন্ড ফেজেই বাড়ে। আচ্ছা, কম্বাইন্ড মেথডে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যেটা, সেটা মোনোফেজিক বা মাল্টিফেজিক ভাবে কাজ করতে পারি। প্রজেস্টেরন অনলি মেথডে শুধুই প্রজেস্টেরন থাকে পিলে। কম্বাইন্ড মেথডে কিন্তু ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকে। মোনোফেজিক এবং মাল্টিফেজিক, অর্থাৎ মোনোফেজিকে আমরা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন প্রথমেই হাই লেভেলে রাখি প্রথম দিন থেকেই। এখানে খুব একটা ডোজের ভেরিয়েশন থাকে না। হাই লেভেল ইস্ট্রোজেন প্রজেস্টেরন প্রথমেই থাকলে বোঝাই যায় যে ওভুলেশনে সেটা হতে দেবে না। মাল্টিফেজিকে কিন্তু আমরা বিভিন্ন লেভেল মেনটেন করি। হ্যাঁ, যে যখনই মনোফেজিকে কী হয়, হাই লেভেল ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিয়ে তারপরে 21 দিনের পরে বা 22 দিনের পরে যখন আমরা সাডেনলি 22-23 দিন বা 28 দিনের কাছাকাছি এসে উইথড্র করি, মানে 5 দিনের মাথায় শুরু করে যেহেতু 28, তাহলে 22-23 দিন দিয়ে উইথড্র করি, তাহলে সাডেন উইথড্রয়াল ব্লিডিং হয়। আর মাল্টিফেজিকের ক্ষেত্রে এখানে কিন্তু বিভিন্নভাবে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন ধাপে ধাপে, প্রথম ফেজে ইস্ট্রোজেন প্রজেস্টেরন অল্প লেভেলে দেওয়া থাকে, তারপর গ্র্যাজুয়ালি বাড়ানো হয়, তারপর আরও বাড়ানো হয়, তারপর আস্তে আস্তে উইথড্র করা হয়। তো এইভাবে মাল্টিফেজিকে আমরা ইউজ করি। আর প্রজেস্টেরন অনলি মেথডে তো আমরা শুধুই প্রজেস্টেরন দিই, সেটা তো হাই লেভেল অফ প্রজেস্টেরন প্রথম থেকেই মেনটেন করা হয় এক্সোজেনাস প্রজেস্টেরন দিয়ে। তাহলে এটা মোটামুটি আমাদের বোঝা গেল যে এই দুরকম দিয়ে আমরা কাজ করি। আর যেখানে মোনোফেজিকে আমরা সাধারণত ইথিনাইল ইস্টাডায়ল ইস্ট্রোজেন ডেরিভেটিভ এবং প্রজেস্টেরনের জন্য মেস্ট্রানল দিই। আর মাল্টিফেজিকের ক্ষেত্রে ইসোজেস্ট্রেল অথবা ওরোস্পিরেনন বা লেভোনর্জেস্ট্রেল, নর্জেস্টিমেট, নরেথিনড্রোন ইত্যাদি ইত্যাদিগুলো আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন ডেরিভেটিভগুলো ইউজ করি। প্রজেস্টেরন অনলি পিলকে আমরা মিনি পিলও বলে থাকি। আচ্ছা, বার্থ কন্ট্রোল পিল বা এই কন্ট্রাসেপটিভ পিল একমাত্র সেই সব মহিলাদেরই দেওয়া উচিত যারা রেগুলার পিলটা নেবে। যারা ফ্রিকোয়েন্টলি পিল মিস করে তাদের কিন্তু এই পিল দেওয়া একদমই উচিত হবে না, কারণ তাতে বার্থ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সির চান্স ভীষণ বেড়ে যায়। আর এটা 35 বছরের ওপরের মহিলাদের খুব একটা দেওয়া উচিত না, এবং যারা স্মোকিং করে তাদেরও দেওয়া উচিত না, কারণ সেখানে ব্লাড ক্লট হয়ে যাওয়ার চান্স বা কোয়াগুলেটরি ফ্যাক্টরগুলো বেড়ে যাওয়ার চান্স বেড়ে যায়। যাদের হাই ব্লাড প্রেশার আছে, হার্ট ডিজিজ আছে, মাইগ্রেন আছে বা অরা আছে, লিভার প্রবলেম আছে, ভীষণ বেশি কোলেস্টেরল লেভেল আছে, হিস্ট্রি অফ ব্লাড ক্লটস আছে, হিস্ট্রি অফ স্ট্রোক আছে বা ব্রেস্ট ক্যান্সার আছে, তাদের দেওয়া উচিত না। ওরাল কন্ট্রাসেপটিভ কীভাবে নেওয়া হয় না, ওরাল কন্ট্রাসেপটিভ
সাধারণত 4 সপ্তাহের জন্য প্রেসক্রাইব করা হয় একসঙ্গে। 4 উইক প্যাকেট একসঙ্গে দেওয়া হয়, 4 থেকে 7 দিন হরমোন ফ্রি পিল থাকে তার মধ্যে, যে সময়টা মেনস্ট্রুয়েশন হতে পারে। আচ্ছা, ইউমেন তাদের যে পিরিয়ড হবে হরমোন ফ্রি ডেগুলোতে সেটা হয়। আর কিছু কিছু প্রিপারেশানে এক্সটেন্ডেড বা কন্টিনিউয়াস হরমোন ডোজিং থাকে, বা তার মধ্যে কিছু কিছু হরমোন ফ্রি ডেজ থাকে, যাতে 1 মাসেরও কম সময়ের মধ্যে সে তার মেনস্ট্রুয়েশন হতে পারে। ওরাল কন্ট্রাসেপটিভ উইকের যে কোনো দিন থেকে শুরু হতে পারে এবং মেনস্ট্রুয়াল সাইকেলের যে কোনো দিন থেকে শুরু হতে পারে। সমস্ত মহিলারা যারা ওরাল কন্ট্রাসেপটিভ নেবে তাদের প্রথমে নেওয়ার আগে একটা প্রেগনেন্সি টেস্ট করে নেওয়া উচিত, যাতে অলরেডি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় সেটা বুঝে নেওয়া, এবং তাদের প্রথম 7 দিন বা এটা বলা যায় যে প্রথম সাইকেলটাই আরেকটা ব্যাকআপ বার্থ কন্ট্রোল নেওয়া উচিত, যেমন কন্ডোম বা ইত্যাদি কোনো একটা বার্থ কন্ট্রোল নেওয়া উচিত। এর এফেক্টিভনেস খুব ভালো, পারফেক্টলি যদি নেওয়া হয়ে থাকে, 100% পারফেক্ট যদি পিল নেওয়ার থাকে কারো, চান্স অফ প্রেগনেন্সি 0.1%। রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু সামান্য মিস তো হবেই, কাজেই এটাকে ধরে নেওয়া যায় 8% পার ইয়ার আমরা চান্স অফ প্রেগনেন্সিটা ধরে নিই। সাইড এফেক্টের মধ্যে তো আমরা বললামই যে কী কী হতে পারে। ভেজাইনাল স্পটিং হতে পারে, অ্যাবনর্মাল ব্লিডিং হতে পারে, ব্রেস্ট টেন্ডারনেস, ব্লোটিং, নসিয়া, এবং কিছু কিছু স্টাডিতে দেখানো গেছে যে বার্থ কন্ট্রোল পিল কোনো মেজর ওয়েট গেইন করে না। আজকালকার লো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে বার্থ কন্ট্রোল পিলগুলো হয়েছে, এগুলো খুব কমই সাইড এফেক্ট তৈরি করে। ওরাল কন্ট্রাসেপটিভের কিছু বেনিফিশিয়াল এফেক্টসও আছে বার্থ কন্ট্রোল ছাড়া। তারা ইরেগুলার বা হেভি পিরিয়ডটাকে প্রিভেন্ট করে, পেইনফুল পিরিয়ড বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটাকে প্রিভেন্ট করে, পলিসিস্টিক ওভারিন সিনড্রোম যাদের আছে, পিসিওডি বা পিসিওএস, সেটার একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, অ্যাকনে ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, ইউটেরাইন ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস, এগুলোরও ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। ওরাল কন্ট্রাসেপটিভকে কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের এগেনস্টে প্রোটেক্ট করা ভাবলে ভুল হবে। ওরাল কন্ট্রাসেপটিভ কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের এগেনস্টে কোনো প্রিকশন দিতে পারে না। কিছু মেডিকেশন, যেমন কিছু অ্যান্টিবায়োটিক, সিজার মেডিকেশন, অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো কিন্তু মানে বার্থ কন্ট্রোল পিলের এফেক্টিভিটিটা চেঞ্জ করে। যেহেতু ওই এরা একসঙ্গে যদি নেওয়া হয় ওরাল কন্ট্রাসেপটিভসের সঙ্গে, তাহলে কিন্তু এফেক্টিভনেসে পার্থক্য বা তারতম্য দেখা দেয়, কমে যেতে পারে এফেক্টিভনেস। তাই জন্যে ডাক্তারকে বলতে হবে যখন ওরাল কন্ট্রাসেপটিভ নিচ্ছে সে অন্য কোনো মেডিকেশনে আছে কি না। অনেকে এটা প্রশ্ন করে যে বার্থ কন্ট্রোল পিল দিয়ে আমি আমার মেনস্ট্রুয়েশনটাকে ডিলে করতে পারি কিনা বা পিরিয়ডটাকে স্টপ রাখতে পারি কিনা। এই প্রশ্নের উত্তরে আমি বলতে পারি যে হ্যাঁ, সেটা করা যায়। এটা 21 দিনের জন্য যে অ্যাক্টিভ হরমোন পিল দিয়ে এই প্যাকেটে থাকে এবং তারপরের যে 7 দিন ইনঅ্যাক্টিভ পিল থাকে, ইনঅ্যাক্টিভ পিল নেওয়ার সময় মেনস্ট্রুয়াল লাইক পিরিয়ড ব্লিডিং হয়। আবার 24 দিনের যে রেজিমেন আছে অ্যাক্টিভ পিলস এবং 4 দিন ইনঅ্যাক্টিভ পিল টু রেজিমেন দ্যাট আর, এগুলোই তারপর আবার অ্যাক্টিভ পিল। কিছু আবার এক্সটেন্ডেড সাইকেল থাকে, যেটা একটু আগেই বললাম। আর পিরিয়ড থেকে প্রিভেন্ট করার জন্য আমরা যেটা করতে পারি যে এমন বার্থ কন্ট্রোল পিল রেজিমেন আছে যেটা 3 মাস
থেকে 1 বছর অবধি পিরিয়ডকে বন্ধ রাখতে পারে, কিন্তু কন্টিনিউয়াস ইউজ অফ মনোফেজিক বার্থ কন্ট্রোল পিল দিয়ে যদি আমরা পিরিয়ডকে বন্ধ রাখি, সেম হরমোন ডোজ দিয়ে 3 সপ্তাহ দিলে ইনঅ্যাক্টিভ পিল নেওয়ার প্রয়োজন নেই। এবং আরেকটা মানে তখন মনোফেজিক পিল বন্ধ করে মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার পরে আবার নতুন প্যাক খুলে আবার মানে পিল খেতে শুরু করা যেতে পারে। আর যদি এটা একটা প্রশ্ন আসতে পারে যে বার্থ কন্ট্রোল পিল ইউজ করা হচ্ছে তো কয়েক বছর বা 1 বছর 2 বছর 3 বছর, তো বন্ধ করার পর কত দিনে আবার বেবি হতে পারে? ওভুলেশন সাধারণত কয়েক সপ্তাহ বার্থ কন্ট্রোল পিল বন্ধ রাখলেই শুরু হয়ে যাওয়ার কথা, যদি এলিজিবল মানে মহিলা যদি এলিজিবল এজের মধ্যে থাকে। আবার যদি ওভুলেট করা শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু যে কোনো সময় প্রেগনেন্সি এসে যেতে পারে, তাহলে এমনও হয়েছে অনেক সময় যে পিল বন্ধ করার পরে একটাও মেনস্ট্রুয়াল পিরিয়ড পাওয়া গেল না, প্রথমেই সে প্রেগনেন্ট হয়ে গেল। আচ্ছা, এই সময় অনেকে প্রশ্ন করে যে পিল খাচ্ছিলাম হয়তো 1 বছর 2 বছর ধরে, বন্ধ করার পরে কি প্রেগনেন্ট হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব? কারণ তাছাড়া যদি কোনো রিস্ক এসে যায় বাচ্চার। ইমিডিয়েটলি কনসিভ করলে এর উত্তরে বলা যেতে পারে পিল বন্ধ করার পরে, কিন্তু মিসক্যারেজ বা হার্ম অফ দ্য ফিটাস হওয়ার চান্সটাকে কিন্তু বাড়ানোর কোনো এভিডেন্স পাওয়া যায়নি। কারণ হরমোন যেটা বাইরে থেকে আমাদের শরীরে বার্থ কন্ট্রোল পিলের মাধ্যমে প্রবেশ করে, সেটা কিন্তু শরীরে থেকে যায় না, সিস্টেমে থেকে যায় না, বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে। কাজেই এর থেকে যে কোনো রকম বাচ্চার হার্ম হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। এবং কয়েক সপ্তাহ পরেই পিল বন্ধ করে যাওয়ার কয়েক সপ্তাহ পরেই তার জন্য মেনস্ট্রুয়েশন শুরু হতে, এই পিরিয়ড স্টার্ট হতে দেখা যায়। এবারে যদি পিরিয়ড ইনফ্রিকুয়েন্ট হয় পিল নেওয়ার পরে, তাহলে কয়েক মাস হয়তো লাগবে যে রেগুলার ওভুলেশন সাইকেলটা টাইম টু টাইম ঠিক টাইমলি হতে এই জায়গাটায় ফিরে আসতে। আমি যদি বার্থ কন্ট্রোল পিল স্টপ করে দিই এবং আমার পিরিয়ড ফিরে এলো না, তাহলে কি করতে হবে? পোস্ট পিল অ্যামোনিউরিয়া, এটাকে বলা হয় পোস্ট পিল অ্যামোনিউরিয়া। এর উত্তরে বলি যে পিল আমার বডিকে হরমোন তৈরি করাটা যেহেতু প্রিভেন্ট করে দিয়েছে ওভুলেশন, যার ফলে বা মেনস্ট্রুয়েশন হচ্ছিল, আমরা যখন পিল স্টপ করলাম নেওয়া, যেহেতু অ্যানোভুলেটারি ব্লিডিং হয় মেনস্ট্রুয়েশনে পিল নেওয়ার সময়, যেহেতু আমরা স্টপ করে দিই যদি পিল, এটা কিছুদিন লাগে বডিকে সাধারণত নর্মাল হরমোন লেভেল ফিরে আসতে এবং হরমোন সিক্রেশন শুরু হতে। 3 মাসের মধ্যে কিন্তু মেনস্ট্রুয়াল পিরিয়ড অবশ্যই শুরু হয়ে যায়। যদি মেনস্ট্রুয়াল সাইকেলকে রেগুলেট করার জন্য আবার পিল নিই, তাহলে কয়েক মাস কিন্তু আবার পিরিয়ড ঠিকঠাক ফিরে আসার আগে কয়েক মাস লাগতে পারে। 3 মাসের মধ্যে যদি পিরিয়ড না নেওয়া যায়, তা না ফিরে আসে, তাহলে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিতে হবে যে প্রেগনেন্সি এসে যায়নি এটা বুঝবার জন্য। আচ্ছা, যদি বার্থ কন্ট্রোল পিল নেওয়ার সময় প্রেগনেন্সি টেস্ট করাই, সেটা কি অ্যাকিউরেট রেজাল্ট দেবে? এর উত্তরে বলা যায় যে হ্যাঁ, একদমই অ্যাকিউরেট রেজাল্ট দেবে। কেননা প্রেগনেন্সি টেস্ট স্পেসিফিক প্রেগনেন্সি রিলেটেড হরমোনের উপর ডিপেন্ড করে হয়। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রফিন বা HCG হরমোন লেভেলের উপর ডিপেন্ড করে, ব্লাড বা ইউরিনে সেটা যে লেভেলে থাকে সেটার উপর ডিপেন্ড করে। বার্থ কন্ট্রোল পিলের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টগুলো একে কোনোভাবেই এফেক্ট করে না। HCG আমাদের কতটা থাকবে তার উপর এফেক্ট করে না। আমি
কোনো মহিলা যদি প্রশ্ন করে যে আমি প্রেগনেন্ট অবস্থায় যদি ব্লাড কন্ট্রোল পিল নিয়ে নিই তাহলে কী হবে, ভুল করে নিতেই পারে অনেকে, সে তো টেস্ট করলো না, প্রেগনেন্ট অবস্থায় কিছুদিন খেয়ে গেল। কোনো এর উত্তরে বলি কোনো চিন্তা করার কিছু নেই। যদি বার্থ কন্ট্রোল পিল নিয়ে ফেলা হয় তার মধ্যে, যদি না অজান্তে আর কি, ভেরি লিটল ইনসিডেন্স, কোনো হরমোন এক্সপোজারের ফলে বার্থ ডিফেক্ট হয়েছে এরকম কিন্তু খুব রেয়ার ইনসিডেন্স পাওয়া গেছে। কাজে এটা ঠিক মানে কিছু হয় বলে আমরা ধরি না আর কি। কিন্তু যেই মুহূর্তে আমরা মানে কেউ যদি জানে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পিলটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, এবার আসছি এমার্জেন্সি কন্ট্রাসেপশনের কথায়, অর্থাৎ সহবাস করার পরে সে বন্ধ করতে চাইছে প্রেগনেন্সি যাতে তার না আসে। তাহলে সেভারাল বার্থ কন্ট্রোল পিল আমরা কি ইউজ করতে পারি এমার্জেন্সি কন্ট্রাসেপশনের সময়? এটা পসিবল। স্ট্যান্ডার্ড ইস্ট্রোজেন প্রজেস্টিন বার্থ কন্ট্রোল পিল এমার্জেন্সি কন্ট্রাসেপশন ইউজ করা হয়, এবং সাধারণত মর্নিং আফটার পিল বলা হয় যেগুলো এই অ্যাক্সিডেন্টাল ইন্টারকোর্সের পর নেওয়া হয়, সেটা হচ্ছে মর্নিং আফটার পিলস। তাতে লেভোনর্জেস্ট্রল এটা থাকে, লেভোনর্জেস্ট্রল পিল অ্যাভেলেবেল থাকে ওভার দ্য কাউন্টার, যে কেউ কিনতে পারে। সেটা আনওয়ান্টেড 72 বা আই পিল হিসেবে বিক্রি হয়, এগুলো ট্রেড নেম। এটা 3 দিনের মধ্যে আনপ্রোটেক্টেড সেক্সের নিয়ে নিলে বা এটা প্রেগনেন্সিকে আটকাতে সাহায্য করে। আর একটা ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, এটা নন হরমোনাল মেডিকেশন, সেটাও প্রেসক্রিপশন করেই একমাত্র পাওয়া যায়। এটা সিঙ্গেল ডোজ 5 দিনের মধ্যে আনপ্রোটেক্টেড সেক্সের নেওয়া যেতে পারে। আর কপার ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যদি 52 মিলিগ্রামস অফ লেভোনর্জেস্ট্রল তাতে থাকবে, সেরকম আইউডি অথবা কপার আইউডি, এগুলো ইউজ করা যেতে পারে এমার্জেন্সি কন্ট্রাসেপশন হিসেবে। এই আইউডিগুলো আনপ্রোটেক্টেড ইন্টারকোর্সে 5 দিনের মধ্যে ডক্টর বা স্বাস্থ্যকর্মীকে দিয়ে লাগিয়ে নিলে কিন্তু প্রেগনেন্সি প্রিভেন্টেড হয়। আচ্ছা, বডি ওয়েট কি কোনো এফেক্টিভিটির ওপর প্রভাব ফেলে এমার্জেন্সি বার্থ কন্ট্রোল পিলের? হ্যাঁ, যদি বডি মাস ইন্ডেক্স 30 বা তার বেশি হয় এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ততটা এফেক্টিভ হবে না, বিশেষত যদি লেভোনর্জেস্ট্রল ইউজ করা হয়। ইউলিপ্রিস্টাল ব্যবহার করলে কিন্তু বিএমআই সেরকমভাবে কনসিডার করা হয় না, বিএমআই বেশি থাকলেও মোটামুটির সাথে কাজ হয়ে যায়। বার্থ কন্ট্রোল পিল অনেক বছর ধরে নিচ্ছি এবং এখন বন্ধ করে নিতে চায় কেউ, সে কি যে কোনো সময় বন্ধ করতে পারবে নাকি কারেন্ট পিল প্যাকেটটা শেষ করার পর নেবে? এর উত্তরে যেটা জানাই যে ওভারঅল হেলথের ওপর অনেক লিটল ডিফারেন্স। যখন স্টপ দ্য পিল করা হয় তারপরেই ব্লিডিং হবে, সেই সময় থেকেই রিদম ধরে নিয়ে মেনস্ট্রুয়াল সাইকেল পরিক্রম করতে থাকবে। কাজেই কোনো একটা বিশেষ সময় পুরো পিলটা যে নিতেই হবে বা না নিতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে উইক ইনঅ্যাক্টিভ পিল যখন আমি নিচ্ছি তখন কি আমি প্রেগনেন্ট হয়ে পড়তে পারি? ইনঅ্যাক্টিভ পিল যে উইকে নেওয়া হচ্ছে, যদি বাকি পিলগুলো ঠিকঠাকভাবে নেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু 99% চান্স এফেক্টিভিটি যে কোনো রকম প্রেগনেন্সি ওই ইনঅ্যাক্টিভ পিল নেওয়ার সময় মেনস্ট্রুয়েশন শুরু হয়নি, এদিকে ইনঅ্যাক্টিভ পিল নিচ্ছি, তাতে কিছু প্রেগনেন্সির ওপর কোনো এফেক্ট পড়বে না বা প্রেগনেন্সি হওয়ার কোনো চান্স প্রায় নেই। বার্থ কন্ট্রোল পিলের ফলে কি ওয়েট গেন হয়? এখন স্টাডিতে যেটা উত্তরে বলতে পারি দেখা গেছে
যে বার্থ কন্ট্রোল পিল ওয়েটের ওপর খুব কমই প্রভাব ফেলে, সামান্যই প্রভাব ফেলে। হ্যাঁ, কারণ এখানে যেটা হতে পারে যে একটু ফ্লুইড রিটেনশন হয়, যেটা পুট অন ওয়েট করেছি বলে মনে করতে পারে কেউ, বিশেষত ব্রেস্ট, হিপ এবং থাইতে। কিন্তু ইস্ট্রোজেন ইন বার্থ কন্ট্রোল পিল ফ্যাট সেলকে অ্যাফেক্ট করে, বড় করে তোলে তাদের, কিন্তু বেশি সংখ্যায় নিয়ে আসে এটা কিন্তু নয়। ক্যান্সারের রিস্ক কি বেড়ে যায় বার্থ কন্ট্রোল পিলে? বেশিরভাগ ডেটা যা আমরা জানি, কোনো রকম ওভারঅল রিস্ক অফ ক্যান্সারকে বাড়ায় বলে এরকম কোনো ডেটা পাওয়া যায়নি। অনেক দিন ধরে বার্থ কন্ট্রোল পিল নেওয়া হয়ে গেছে, এরকম কিছু ক্যান্সারের ক্ষেত্রে হয়তো রিস্ক সামান্য বাড়িয়ে দেয়, যেমন সার্ভাইকাল ক্যান্সার, কিন্তু বার্থ কন্ট্রোল পিল বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সেই রিস্কের অ্যাপ্রোচটা কিন্তু আবার কমে গিয়ে নর্মাল মানুষের মতোই রিস্কের পরিমাণটা চলে আসে, কোনো বেশি রিস্কে থাকে না একবার খেয়েছে বলে। কোলেস্টেরল লেভেলের ওপর কী এফেক্ট পড়তে পারে বার্থ কন্ট্রোল পিলের? এটা একটা প্রশ্ন আসতে পারে। এর উত্তরে বলতে পারে যায় যে বার্থ কন্ট্রোল পিল কোলেস্টেরল লেভেলের ওপর এফেক্ট করে। কতটা করবে সেটা ডিপেন্ড করে কী ধরনের পিল খাওয়া হয়েছে এবং কী কনসেন্ট্রেশনে ইস্ট্রোজেন প্রজেস্টেরন সেখানে ছিল। মোর ইস্ট্রোজেন বার্থ কন্ট্রোল পিল যেগুলো আছে সেটা সিগনিফিকেন্টলি বেনিফিশিয়াল ওভারঅল এফেক্ট থাকে কোলেস্টেরল লেভেলের ওপর। হ্যাঁ, কাজেই ইস্ট্রোজেন সাধারণত প্রিভেন্ট করে কোলেস্টেরল হওয়ার, কাজেই সেরকম কোনো যে বড় রিস্ক আছে তা না। ব্লাড প্রেশারের ওপর কি কোনো এফেক্ট আছে? কিছুটা ব্লাড প্রেশার, খুব সামান্য পরিমাণের উত্তরে বলতে পারি যে হয়তো বাড়তে পারে। প্রতিদিন বেশি মানে রেগুলারলি যদি ব্লাড প্রেশার চেক করা হয় তাহলে দেখতে পারা যায় সামান্য হয়তো। যদি কারোর হাই ব্লাড প্রেশার অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে পিল খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ব্লাড ক্লট হওয়ার পরিমাণটা কি বেড়ে যায় পিল খেলে? এর উত্তরে বলি, ইস্ট্রোজেন যেটা কন্টেইনড ইন কম্বিনেশন হরমোন বার্থ কন্ট্রোল পিলস এবং রিং অর প্যাচ, এগুলো রেকমেন্ডেড হয় না যদি কারোর ব্লাড ক্লটের হিস্ট্রি থাকে, ভেনাস থ্রম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকে, বা হাই রিস্ক অফ ব্লাড ক্লটের কোনো কারণে থাকে, তাহলে কিন্তু এগুলো খেতে পারা যায় না। প্রোজেস্টিন অনলি ফর্ম অফ কন্ট্রাসেপশন, যেমন মিনি পিল বা এটা ইমপ্ল্যান্ট, আইইউডি ওর ব্যারিয়ার মেথড, এগুলোই বেটার চয়েস সেক্ষেত্রে। প্রোজেস্টেরন অলসো ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ ব্লাড ক্লটস, কিন্তু ইস্ট্রোজেনের ক্ষেত্রে সেটা কিন্তু কম। আচ্ছা, 35 বছরের পরে কি বার্থ কন্ট্রোল পিল কন্টিনিউ করা যায়? যদি হেলদি থাকে, স্মোকিং না করে এবং প্রেশার নর্মাল থাকে, তাহলে 35 বছরের পরে বার্থ কন্ট্রোল পিল নিলে কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। কার্ডিওভাস্কুলার ডিজিজ ইত্যাদি থাকলে বা স্মোকিং করলে 35 বছরের পরে কিন্তু বার্থ কন্ট্রোল পিল দেওয়া হয় না। অ্যান্টিবায়োটিক্স কি এফেক্টিভনেস অফ বার্থ কন্ট্রোল পিলকে কমায়? না। এর উত্তরে বলতে পারি অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করে না বার্থ কন্ট্রোল পিলের এফেক্টের উপর। একটি মাত্র অ্যান্টিবায়োটিক করতে পারে, সেটা হচ্ছে রিফ্যাম্পিসিন বা রিফ্যাম্পিন। রিফ্যাম্পিন এফেক্টিভনেস অফ বার্থ কন্ট্রোল পিলকে কমিয়ে দেয়, ওভুলেশনকে প্রিভেন্ট করে, কিন্তু এই অ্যান্টিবায়োটিক আজকাল খুব একটা ব্যবহার হয় না, কাজেই এটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা করার কিছু নেই। তো এই মোটামুটি বলতে পারা যায় ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের ওপরে যেটুকু আলোচনা করা যেতে পারত, সব দিক দিয়ে কোয়েশ্চেন অ্যান্সার এবং অন্যান্য সেটা দিয়ে দেওয়া হলো। আর যদি কারো মনে কোনো প্রশ্ন এসে থাকে বা আসে, সেক্ষেত্রে সেটা আমি পরবর্তী ফেজে উত্তর করব।
বার্থ কন্ট্রোল পিল বা ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস সম্বন্ধে খুব ভালো করে জানাটা অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের আরসিএইচের জন্য এটা আরও প্রয়োজন। মা ও শিশু যত্ন এবং এলিজিবল কাপলের প্রোটেকশন দেওয়ার ব্যাপারটা খুব জরুরি, যেটা হেলথ ওয়েলনেস সেন্টারে এনশিওর করাটা আমাদের কর্তব্য। আমাদের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় টেস্ট হিসেব অনুযায়ী অনেক জায়গাতেই এলিজিবল কাপলের সংখ্যা যথেষ্ট বেশি আছে। আমাদের নতুন সিএমএস স্যার সেটা সেদিন মাতৃমা থেকে শেয়ার করেছেন। আমিও রেগুলারলি মাতৃমা পোর্টালে দেখি যে অনেকেই এন্ট্রি করছে তাদের সাবসেন্টার এরিয়াতে এলিজিবল কাপল উইদাউট এনি প্রোটেকশন, বেশ পার্সেন্টেজ হাই পার্সেন্টেজে রয়েছে, এরকম বেশ কিছু আমাদের সাবসেন্টার রয়েছে। তো এর জন্যেই আমাদের যারা সিএইচও হতে যাচ্ছেন, আপনারা যারা, তাদের ক্ষেত্রে এই নলেজটা, বার্থ কন্ট্রোল পিল এবং বার্থ কন্ট্রোলের নলেজটা কিন্তু খুব জরুরি, এবং এটা রেগুলারলি কিন্তু আমাদের এলিজিবল কাপলদের এবং কোনো মায়ের তার স্পেসিংয়ের বার্থ স্পেসিংয়ের সময় হয়তো আমরা সেইভাবে অতটা প্রথমেই বাচ্চার বুকের দুধ খাওয়ার সময় অবশ্যই ওরাল কন্ট্রাসেপটিভ ইউজ করি না, কিন্তু অন্যান্য যে মেথডস যেমন আইইউসিডি অথবা নন হরমোনাল যে পিলস আছে সেগুলোর কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বেরিয়ার মেথডের কথা মাথায় রাখতে হবে, এবং সেগুলো টাইম টু টাইম আমাদের অ্যাডভাইস সেইভাবে করতে হবে যাতে এলিজিবল কাপল তারা জনসংখ্যা অত্যধিক বৃদ্ধি না করে, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম। আমাদের সদ্য ওয়ার্ল্ড পপুলেশন ডে গেল এবং আমরা এখনও ওয়ার্ল্ড পপুলেশন ফোর্টনাইটের মধ্যেই রয়েছি, তাই এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে আমাদের সিএইচও যারা হতে যাচ্ছেন তাদের একটু আলোচনা এবং পড়াশুনো করা খুব জরুরি। এটাই আমার পক্ষ থেকে আপনাদের বলা রইল। তাহলে ওরাল কন্ট্রাসেপটিভের পার্টটা এই সঙ্গেই আমি শেষ করলাম।